আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য, মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে উত্তাপ। টাকা ছাপিয়ে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে না, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তরে 5 লাখ গাছ রোপণ ও রাজধানীতে 250 ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ। বোরো ফসল নিয়ে উদ্বেগে হাওড় অঞ্চলের কৃষক। পশ্চিমা লঘুচাপের প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। বিচ্ছিন্ন সহিংসতা ও অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিকেলে অধিবেশন শুরু হলে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যে উত্তাপ ছড়ায় সংসদে। বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা নির্ধারিত করা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026-এ রাজাকারদের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছিলেন তাদেরকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে আইন এই সংসদে পাশ হয়েছে, সে আইনে জামাতে ইসলাম বিরোধিতা করেননি কার্যত, এবং সে আইনে এনসিপির পক্ষ থেকে লিখিতভাবে অনুসমর্থন জানানো হয়েছে। এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার তারেক রহমান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তার পিঠে যেভাবে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, সেই কালো দাগ সম্বলিত ছবিগুলি যখন প্রেস ক্লাবের সামনে আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলাম, সেখান থেকে আন্দোলন আরও বেগবান হলো, উত্তপ্ত হলো, রাজপথে মিছিল বের হলো। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে 11 জন ভাইকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়। এটা আর কোনো দলের ছিল না। এদের দ্বারা খুবই লাঞ্ছিত। মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে, ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। যে দেশ গড়ার কাজে সকল স্বার্থের ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা যেন যে শপথ করে এসেছি মানুষের কাছে, সেই শপথগুলোকে পূরণ করে আবার ফিরে যেতে পারি। 70-এর নির্বাচনের ফলাফল বাংলার জমিনে বাস্তবায়িত হয়নি বলে আমরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে বাস্তবায়িত করার জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আর সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল স্বাধীনতার ঘোষক বীর নায়ক রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ করছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মুদ্রাস্ফীতি বাড়বে না, বরং কমবে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 5 বছরে 5 লাখ গাছ লাগানো হবে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে 250টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চক্রম আলিথা রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সংসদের রেওয়াজ অনুযায়ী বুধবারের অধিবেশনে সাধারণত সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী নিজে। অধিবেশন শুরু হলে কুমিল্লা 9-এর সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্লিন এবং গ্রিন ঢাকা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় আগামী 5 বছরে ইনশাল্লাহ
5 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক ঢাকা শহরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। টাঙ্গাইল 6-এর সংসদ সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল আরেকটি প্রশ্ন করেন। নারীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার যে সকল পরিকল্পনা উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করিয়াছে তাহা কি? উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। কুমিল্লা 4-এর সংসদ সদস্য আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন করে আমরা এই খাতগুলোতে টাকা দিচ্ছি, যদি নতুন করে দেই সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। আমরা পর্যায়ক্রমিকভাবে সরকার এটা দেবে, পৃথিবীর কোনো সরকারের পক্ষেই একবারে এটি করা সম্ভব না। আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। আপনি ইনফ্লেশনের কথা বলেছেন, আমরা অবশ্যই টাকা ছাপিয়ে দিচ্ছি না, আমরা টাকা ছাপিয়ে দিব না, বরঞ্চ আমরা মনে করি এতে ইনফ্লেশনটা কমে আসবে। এরপর 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এরপর উপস্থাপনীয় কাগজপত্র সংসদে উপস্থাপন করেন জ্বালানি মন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওরগুলোতে বোরো ধান কাটার মধ্যেই আগাম বন্যার পূর্বাভাসে উদ্বেগ দেখা দিয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে পাকা ধান কেটে শুকিয়ে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় লাখো কৃষক। ঘটছে বজ্রপাতের ঘটনা। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের জিনারিয়া হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে ডুবে গেছে কয়েক হাজার একর জমির পাকা ধান। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম এবং হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলে ছোট বড় 137টি হাওরে চলছে পুরোদমে ধান কাটা। এরই মধ্যে বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসেছে পূর্বাভাস। এতে জেলার 12 উপজেলার কয়েক লাখ কৃষক পাকা ফসল কেটে ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে কয়েকজনের। কখন তো ফসল ফাইতে আইছে, এর মধ্যে পানি আইছে, তখন ধান কাটা এই মেঘ বৃষ্টির কারণে ধানও কাটা যায় না। অনেক ধান তোলে গেছে, আর কিছু বাসা আছে ওইগুলা অনেক কষ্ট কইরা মেঘ বৃষ্টির মাঝে পানির মাঝে কাটিত্রাম। ক্ষতি এড়াতে দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সুনামগঞ্জে একটা আগাম বন্যার আশঙ্কা রয়েছে, তো ইতিমধ্যে আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি। সেখানে আমাদের কৃষক ভাইদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন যেসব জমি ধান 80% পেকে গেছে তারা যেন এগুলো দ্রুত কেটে নিয়ে যায়। কৃষকদেরকে আমাদের স্থানীয় প্রশাসন সহ আমরা তাদেরকে বলেছি তারা যেন একটু চেষ্টা করে শ্রমিক যারাই ফ্রি আছে তাদেরকে নিয়ে এসে যেন কাজ করায়। বেড়িবাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৈশাখের শুরুতেই ভারী বৃষ্টিতে ডুবে গেছে হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের 300 হেক্টরেরও বেশি জমির পাকা ধান। নিচু এলাকায় পানি জমে কাদা সৃষ্টি হওয়ায় হারভেস্টার মেশিন নামছে না। পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় অনেক কৃষক জমির ধান কাটতে পারছেন না। খুব কষ্ট করে জমি জামা আমরা করছিলাম, করার পরে দেখা যায় পাইনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আর কামলার দামও বেশি। শিলা বৃষ্টিতে ধানগুলো নষ্ট হয়ে গেছে, এমনকি ধানগুলো কাটতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। পানির ভিতর বেশিরভাগ ধান পানির ভিতরে ডুবে গেছে, পানির ভিতর থেকে কাটে আনতেছি বেশিরভাগ। যেসব জমির ধান কাটতে পেরেছেন বৃষ্টির কারণে সেসব শুকানো যাচ্ছে না। পানিতে তুলে রাখছি, এখন মারার মেশিনের কারণে ভাঙতে পারতেছি না। ডিজেল পাই না, আর সরকার যদি আমাদের এখন ডিজেলের ব্যবস্থা করে দিত তাহলে আমরা কৃষক বাঁচতাম। ধানের সরকারি মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত কৃষকের কাছ থেকে এখনো পর্যাপ্ত পরিমাণ ধান ক্রয় করতে পারছেন না বলে জানিয়েছে পাইকাররা। বিগত সরকার মৌসুম ছাড়া বাইরে থেকে চাল আমদানি করে আমাদের ব্যবসায়ী এবং কৃষকদের এমন পরিস্থিতিতে ফেলাইছে যে আজকে কোনো ধান বেচা কিনা হয় না। যদি ধানের ন্যায্য মূল্য বৃদ্ধি না হয় তাহলে আমাদের কৃষক বাঁচবে না।
হাওর অঞ্চলের কৃষকদের বোরো ধানই একমাত্র ভরসা। এই ফসল ঘরে তুলতে না পারলে বড় বিপদে পড়তে হবে বলে মনে করছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এপ্রিল মাসের তুলনায় অস্বাভাবিক ভারী বৃষ্টি আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমা লঘুচাপ স্বাভাবিকের চেয়ে শক্তিশালী থাকায় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সারা দেশে গত কয়েকদিন মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল জনজীবন। এমন সময় বৃষ্টি অনেকটাই স্বস্তির। আবহাওয়া অফিস বলছে, এ মাসে কালবৈশাখীর সাথে বজ্রসহ ক্ষণস্থায়ী বৃষ্টি স্বাভাবিক হলেও টানা ভারী বর্ষণ সচরাচর হয় না। এ সময় দেশের ওপর পশ্চিমা লঘুচাপ ৩ থেকে ৪ দিন স্থায়ী থাকে। এবার পশ্চিমা লঘুচাপ আরও শক্তিশালী হয়ে স্বাভাবিকের চেয়ে বেশি দিন স্থায়ী থাকায় ভারী বৃষ্টির মেয়াদও বাড়তে পারে। পশ্চিমা লঘুচাপ আসলে অদীর্ঘ সময় মিসিং ছিল। এটা আমরা যদি এটা হচ্ছে নভেম্বর থেকে আপনার মার্চের ফার্স্ট উইক, অর্থাৎ দীর্ঘ সময় কোনো ধরনের পশ্চিমা লঘুচাপের প্রভাব ছিল না। তারপর হঠাৎ করে আপনার মার্চের সেকেন্ড উইক থেকে এটা সক্রিয়তা হয়। বর্তমান যে পশ্চিমা লঘুচাপ রয়েছে এটা খুব শক্তিশালী। এটা দেখা যাচ্ছে এটা 10 থেকে 12 দিন পর্যন্ত এটা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম, ভোলা, বরিশাল এবং মধ্যভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার থেকে 24 ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 2টা বা 3টা বা 4টা যে শক্তিশালী যদি কালবৈশাখী ঝড়, এটা স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি দেখেন টানা 7-8 দিন বা 10 দিন হয়, মানে কোনো কিছুই কম যেমন একটা অস্বাভাবিক আর বেশি হলেও একটা অস্বাভাবিক। এবং দেখা যাচ্ছে এটা এর ব্যাপ্তি এবং সময়কাল এটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে এই এপ্রিল মাসে। প্রায় সারা দেশে ভারী বর্ষণের চলতি ধারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলার পর দ্বিতীয় সপ্তাহ থেকে দেশে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ চলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সময় হলো একটি বিরতি নেওয়ার, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। বোতলজাত সয়াবিন তেলের দাম 4 টাকা বাড়িয়ে লিটার প্রতি 199 টাকা নির্ধারণ। খোলা সয়াবিন প্রতি লিটারে 180 টাকা। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই সামনে আসছে বুথ ফেরত জরিপের ফল। জরিপে এগিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। বেশ কিছু আসনে বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। জরিপে বিজেপি এবার 146 থেকে 161টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে, আর তৃণমূল 125 থেকে 140 আসন পেতে পারে। পশ্চিমবঙ্গে 294 আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 148 আসন। এর আগে বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে শেষ হয় দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। দীর্ঘ প্রচার ও বাকযুদ্ধের পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়। এরই মধ্যে আসতে শুরু করেছে বুথ ফেরত জরিপের ফল। ম্যাট্রিজের সমীক্ষা বলছে, নির্বাচনে বিজেপি পেতে পারে 146 থেকে 161টি আসন, যা সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি বা তার উপরে। অন্যদিকে তৃণমূল পেতে পারে 125 থেকে 140টি আসন। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষাও একই ইঙ্গিত দিচ্ছে। তাদের জরিপে বিজেপি 150 থেকে 160টি আসন পেতে পারে। তবে পিপলস পালস এবং জনমত পোলস এর মতো কিছু সমীক্ষায় আবার তৃণমূলকেই এগিয়ে রাখা হয়েছে। সেখানে তৃণমূল 178 থেকে 200-র বেশি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। সেক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বিজেপি। অন্য সমীক্ষাগুলো যেমন পি মার্ক, প্রজাপোল বা পোল ডায়েরি বিজেপিকে এগিয়ে রাখলেও আসনের পরিসংখ্যান এক এক জায়গায় এক এক রকম। এদিকে দ্বিতীয় দফার নির্বাচনে 96% বেশি ভোট পড়েছে, যদিও বেশ কিছু এলাকায় অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে।
পশ্চিমবঙ্গে সরকার গঠনে 294টি আসনের মধ্যে 148টিতে জয়ের প্রয়োজন। 2021 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 77টি আসন। এবার পশ্চিমবঙ্গের মসনদে কে বসছে সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী 4 মে ফল ঘোষণার পর। সুব্রত গাইন, চ্যানেল আই। ভোজ্য তেলের দাম বাড়িয়েছে সরকার। সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন 195 টাকা এবং বাড়িয়ে 199 টাকা করা হয়েছে। আর খোলা তেল 175 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 180 টাকা। 5 লিটারের দাম নির্ধারণ করা হয়েছে 975 টাকা। ভোজ্য তেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈশ্বিক প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান স্ট্রেইট কাটে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ রইসুদ্দিন। দীপ্তি চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানটি শীঘ্রই চ্যানেল আইয়ে প্রচার হবে। চ্যানেল আইয়ের জনপ্রিয় পরে ভিসি মোহাম্মদ রইসুদ্দিনের হাতে স্মারক এবং বই তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাকর। সে সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সহ অন্যরা। ময়মনসিংহে মৎস্য চাষীদের বৈজ্ঞানিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। নগরীর শম্ভুগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে এই কর্মশালার আয়োজন করে নারিশ ফিড। কর্মশালায় অংশগ্রহণকারী মৎস্য চাষীদের মাছের বৈজ্ঞানিক চাষ পদ্ধতি বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য বিশেষজ্ঞ ডক্টর মহিউদ্দিন আমিনুল কবির চৌধুরী। কর্মশালায় ময়মনসিংহ সদর উপজেলার 70 জন মৎস্য চাষী, ফিড ডিলার ও সংশ্লিষ্টরা অংশ নেন। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে এলাম চ্যানেল আই সংবাদ। সি ফুড প্রেমীদের সমুদ্রের নানান বৈচিত্র্যময় মাছের স্বাদ দিতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজন করেছে ওশানিক ট্রেজার্স নামে বর্ণাঢ্য সি ফুড উৎসব। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় এই সি ফুড উৎসব 30 এপ্রিল থেকে 9 মে পর্যন্ত চলবে। বুধবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নরওয়ের এম্বাসি, মালদ্বীপ হাইকমিশন এবং থাই এম্বাসির রাষ্ট্রদূত ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, এক্সক্লুসিভ পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এয়ারলাইন্স পার্টনার মালদিভিয়ান এয়ারলাইন্স এবং বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওশানিক ট্রেজার্স শুধু ডিনারের জন্য থাকবে এবং বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 9,450 টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে বাই 1 গেট 3 অফার। জানাবো খেলার খবর। বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি20। ভারী বর্ষণে পানি জমায় এবং কাভার ওঠাতে না পারায় বিকেলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা দেন ফিল্ড আম্পায়াররা। ম্যাচ দেখতে না পেরে হতাশা নিয়ে মাঠ ছেড়েছেন টাইগার ভক্তরা। বিল্লাল হোসেনের ভিডিও চিত্রে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। বৃষ্টিতে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি20 ম্যাচ। আবহাওয়ার বৈরিতায় টসও হতে পারেনি এদিন। দিনের পুরোটা সময়ই মাঠ ছিল কাভারে ঢাকা এবং পানি নিষ্কাশনে ব্যস্ত ছিলেন গ্রাউন্ড স্টাফরা। ঝড় বৃষ্টি ও চট্টগ্রামের জলাবদ্ধতা আটকাতে পারেনি তরুণ টাইগার ভক্তদের। পরিবার নিয়েও ম্যাচ উপভোগ করতে অনেকেই এদিন আসেন সাগরিকা পাড়ের স্টেডিয়ামে। শেষ পর্যন্ত আক্ষেপ আর হতাশা নিয়ে মাঠ ছাড়েন সমর্থকরা। ক্ষতির মুখে পড়েন ভাসমান খাবার বিক্রেতারাও। অনেক কষ্ট করে আসছি ভাই, খেলাটা দেখতে পারি না, অনেক কষ্ট লাগতেছে। জবেন আগে খেলা দেখতে আসি, বাংলাদেশের খেলা দেখবো, আজকে ফেভারিট প্লেয়ারদের দেখবো, একটু আক্ষেপ তো অবশ্যই থাকবে। খেলাও দেখতে পারি নাই, এটা নিয়েও আফসোস। আবার মনোরঞ্জন যে বিক্রি করতে পারলাম না, এদিক দিয়েও আমার আফসোস। অনেক টাকা আমার লস হয়ে গেল আজকে। খেলা হবে না এখন, এই যে আক্ষেপের সাথে কষ্টটাই বেশি লাগছে, যে ঝড় বাদলের মধ্যে সবাই ভিজে চুপচুপে হয়ে আছি। শেষ পর্যন্ত বল মাঠে না গড়ানোয় পরের ম্যাচ নিয়েই পরিকল্পনা টাইগারদের। 2 মে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি20 হবে ঢাকায়। সন্ধ্যার আগে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দিনভর চট্টগ্রামে দাপট দেখিয়েছে বৃষ্টি। তাই তো পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি20 ম্যাচটি। এবার সিরিজের তৃতীয় ও শেষ টি20 ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ, কারণ জয় পেলেই সিরিজ জিতবে বাংলাদেশ। অন্যদিকে কিউইদের প্রত্যাশা শেষ ম্যাচটি জিতে সিরিজ ড্র করে বাড়ি ফেরা।
সাগরিকা পাড়ের স্টেডিয়াম থেকে আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। ক্রীড়া মনস্ক কিশোর তরুণ প্রজন্ম গড়তে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নতুন করে স্পোর্টস চালুর ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 2রা মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ক্রীড়া উৎসব উদ্বোধন করবেন। একই সময় দেশের অন্য সকল জেলা স্টেডিয়ামে অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা উপস্থিত থাকবে। নতুন করে স্পোর্টস প্রবর্তন এবং আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে সারা দেশে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট ডিসিপ্লিনের প্রতিযোগিতা হবে। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ের পর ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এ পর্যন্ত 1,60,779 কিশোর কিশোরী নাম রেজিস্ট্রেশন করেছে। শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন কুড়ি স্পোর্টস। 8টি ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বাছাইয়ের এই কার্যক্রম চলমান থাকবে এবং শুরু হবে। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইপিএল এর টেবিল টপার আর্সেনাল। বাংলাদেশ সময় রাত 1টায় মাদ্রিদে হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষ বার্সেলোনাকে হারিয়ে সেমিতে ওঠা অ্যাটলেটিকো মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না। কোপা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য, মুক্তিযুদ্ধ নিয়ে সংসদে উত্তাপ। টাকা ছাপিয়ে সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে না বললেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তরে 5 লাখ গাছ রোপণ ও রাজধানীতে 250 ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ। বোরো ফসল নিয়ে উদ্বেগে হাওর অঞ্চলের কৃষক। পশ্চিমা লঘুচাপের প্রভাবে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি। বিচ্ছিন্ন সহিংসতা অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।